নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজ আমাদের বিষয় বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন সেক্টরে লড়াই করেছে বাংলাদেশ জামায়াতি ইসলামী। প্রশ্নটির কারণ বাংলাদেশ জামায়াতি ইসলামীর আমির শফিকুর রহমান, ডক্টর শফিকুর রহমান, তিনি সম্প্রতি দুটি অনুষ্ঠানে একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, একটি বাংলাদেশ সেনাবাহিনী, আরেকটি হচ্ছে জামায়াতি ইসলামী। শফিকুর রহমানের এই কথা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে এখন একটা বড় ধরনের চর্চা চলছে যে কেন শফিকুর রহমান হঠাৎ করে এই কথাটি বলেছেন। তার কারণ দেশপ্রেমিক বলতে গিয়ে তিনি জামাতি ইসলামীকে ব্র্যাকেট করেছেন সেনাবাহিনীর সঙ্গে। আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী মুক্তিযুদ্ধে তাদের একটা বড় ভূমিকা ছিল, অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনীর যে অংশটি পূর্ব পাকিস্তানে কর্তব্যরত ছিল সেটা মূল পাকিস্তান সেনাবাহিনীর খুবই সামান্য অংশ। তারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এবং 25শে মার্চ রাতে, যেদিন ঢাকাতে অপারেশন সার্চলাইট বলে যে অপারেশন চালায় পাক সেনারা, সেই দিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের বিভিন্ন সেনা ক্যান্টনমেন্টে বাঙালি সেনারা বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং তারা যুদ্ধ ঘোষণা করেছিলেন, আমরা সেটা জানি। এবং 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল পূর্ব পাকিস্তানকে, যেখানে 11 জন সেক্টর কমান্ডার ছিলেন যারা মুক্তিযুদ্ধে একেবারে সামনের সারিতে সামরিক কৌশলে যুদ্ধ করেছেন। শফিকুর রহমান যে কথাটি বলেছেন যে দেশপ্রেমিক শক্তি হিসেবে একেবারে পরীক্ষিত শক্তি হচ্ছে সামরিক বাহিনী এবং জামাতি ইসলামী, এই দ্বিতীয় কথাটি নিয়ে কিন্তু খুব বড় ধরনের বিতর্ক আছে। অর্থাৎ তিনি যেটা বোঝা যাচ্ছে যে একটা ইতিহাসকে একেবারে কমপ্লিটলি উল্টে দেওয়ার জন্যে এই কথাটি তিনি বলেছেন এবং সময়ের একটা দায় বা দাবি মাথায় রেখে তিনি এই কথাটি বলেছেন। আমি একটু একটু করে সেটা ব্যাখ্যা করব। একেবারে নতুন কথা কিছু বলছি না, বাংলাদেশের সব মানুষ এবং এপারের মানুষও জানেন যে মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল জামায়াতি ইসলামীর। জামায়াতি ইসলামীর যে ভূমিকা, সেই ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। তার কারণ তারা চায়নি যে পাকিস্তান থেকে আলাদা হয়ে যাক পূর্ব পাকিস্তান, কারণ তারা যে ইসলাম কেন্দ্রিক যে শাসন ব্যবস্থা কায়েম করার কথা বলে থাকে, তারা মনে করেছিল যে ভাষার ভিত্তিতে এবং শেষ পর্যন্ত স্বশাসনের দাবিকে সামনে রেখে যে স্বাধীনতার আন্দোলন তৈরি হয়েছে, তাতে তাদের এই স্বপ্ন ভঙ্গ হবে। অর্থাৎ তারা ইসলামের শাসন ব্যবস্থা দিয়ে এই দেশটাকে তারা শাসন করতে পারবে না, তাই তারা কখনোই পাকিস্তানের কাছ থেকে আলাদা হতে চায়নি। এবং শুধু তাই নয়, আলাদা হতে না চাওয়ার কারণে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের একেবারে সরাসরি ময়দানে নেমে তারা বিরোধিতা করে। আমরা আল বদর, আল সামস এই সমস্ত সংগঠনের কথা জানি, যারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে পাক সেনার হয়ে লড়াই করত। যারা মুক্তিযোদ্ধারা কে কোথায় আছে, কোন বাড়ির সন্তান, কোন বাড়ির ছেলেমেয়েরা মুক্তিযুদ্ধে গিয়েছে, কোন বাড়ি মুক্তিযোদ্ধাদের খাবার সাপ্লাই দিচ্ছে, কারা কি ভূমিকা পালন করছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের অনুকূল শক্তিকে নানানভাবে মদত করেছে জামাতি ইসলামী। একেবারে পুরোপুরি তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে। সেই জামাতি ইসলামীর আজকের আমির শফিকুর রহমান, তিনি একজন অত্যন্ত উচ্চশিক্ষিত ব্যক্তি, পেশায় চিকিৎসক। তিনি এখন দাবি করছেন যে বাংলাদেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটি, সেনাবাহিনী এবং জামাতি ইসলামী। আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনীর কথা আমি আপনাদের বললাম যে 11টি সেক্টরে 11 জন সেনা অফিসার সেই সময় যারা পূর্ব পাকিস্তানে কর্তব্যরত ছিলেন, তারা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সামনের সারিতে লড়াই করেছেন জেনারেল ওসমানীর নেতৃত্বে। কিন্তু কোথা থেকে হঠাৎ জামাতে ইসলামী চলে এলো এবং গত 54 বছরের ইতিহাসে বাংলাদেশে কোন ঘটনায় জামাতে ইসলামী তাদেরকে দেশপ্রেমিক শক্তি বলে প্রমাণ করলো, কি দৃষ্টান্ত আছে আমরা কেউ জানি না। বরং জামাতে ইসলামীর অভ্যন্তরে এই নিয়ে বড় বিতর্ক আছে
জামাতে ইসলামীর অনেক বিশিষ্ট নেতা তারা বিভিন্ন সময়ে এই দল থেকে প্রতিবাদ করেছেন, দলত্যাগ করেছেন, প্রতিবাদ করায় বহিষ্কৃত হয়েছেন। এরকম অসংখ্য ঘটনা আছে যেখানে তারা বলেছিলেন যে মুক্তিযুদ্ধে জামাতে ইসলামীর যে ভূমিকা ছিল সেই ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত, ভুল স্বীকার করা উচিত। কিন্তু আজ পর্যন্ত জামাতে ইসলামী সেই কাজটি কিন্তু করেনি। এর জন্য তারা অনেক আগে, প্রায় 10 বছর আগে সংস্কার কমিটি, সংস্কার কমিশন, এসব নানাবিধ সাংগঠনিক উদ্যোগ তারা নিয়েছিল। যদিও প্রকাশ্যে কথা তারা কখনো স্বীকার করতো না, কিন্তু আমরা জানি, যেমন আমি আপনাদেরকে বলতে পারি, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তিনি কিন্তু এই দাবিতেই দলের মধ্যে কোণঠাসা হন এবং শেষ পর্যন্ত দলত্যাগ করেন। তার দাবি ছিল যে 71-এর মুক্তিযুদ্ধের জন্য যে ভূমিকা জামাতি ইসলামীর ছিল তার জন্য ক্ষমা চাক জামাতি ইসলামী। 71-এর মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা, সেই ভূমিকার কথা আমি বললাম একটু আগেই। এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যখন এই কথাটি বলছেন তখন কিন্তু তিনি জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল পদে ছিলেন। ফলে একজন শীর্ষ নেতা, তিনি চেয়েছিলেন যে জামাতি ইসলামী মুক্তিযুদ্ধে তাদের যে ভূমিকা, সেই ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চাক, কিন্তু তার দাবি পূরণ হয়নি। ফলে তিনি প্রতিবাদে দল ছেড়েছেন। আমরা আরো অসংখ্য ঘটনা জানি যে জামাতে ইসলামী থেকে বহু মানুষ তারা ছেড়ে গিয়েছেন শুধুমাত্র এই কারণে যে সমাজে তারা মুখ দেখাতে পারছেন না। 2013 সালে যে মানবতা বিরোধী অপরাধ 71 সালে সংগঠিত হয়েছিল, 2013 সালে তাদের যখন বিচার হয়, তখন গোলাম আজম, যিনি 1971 সালে ওই সময় জামাতি ইসলামীর আমির ছিলেন, তার কিন্তু সাজা হয়েছিল, যাবজ্জীবন সাজা হয় এবং তিনি কারাগারেই তার মৃত্যু হয়। ফলে গোলাম আজম এবং আরো বেশ কয়েকজনের যে সাজা হয় তার মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই নিয়েও বাংলাদেশের অভ্যন্তরে অনেক বিতর্ক আছে, কারণ জামাত প্রেমীর সংখ্যাটা নেহাত কম নয়। যদিও ভোটের বাক্সে আজ পর্যন্ত আম বাংলাদেশি কখনোই জামাতি ইসলামীকে গ্রহণ করেনি, কিন্তু সমাজের প্রতিষ্ঠিত অংশ, শিক্ষিত অংশ, ব্যবসায়ী, চিকিৎসক, ব্যারিস্টার বা আরো বিশেষ করে আমলা মহল, এমনকি সেনাবাহিনীতে মধ্যেও জামাতি ইসলামীর একটা বড় প্রভাব আছে। এবং যেটা শোনাই যাচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের অন্তরাত্মা বলা হচ্ছে জামাতি ইসলামীকে। যদিও এ কথাও ঠিক যে আপনি কোনো উপদেষ্টার দিকে আঙুল তুলে বলতে পারবেন না যে ইনি জামাতের কোনো শিবিরে, মানে জামাত শিবিরের ব্যক্তি, এ কথা আপনি বলতে পারবেন না। কিন্তু জামাতের আদর্শে বিশ্বাস করে এমন মানুষের সংখ্যা বাংলাদেশের প্রভাবশালী মহল, প্রভাবশালী জায়গাতে এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়, যারা জামাতের আদর্শকে, অর্থাৎ একটা ইসলামিক শাসনতন্ত্র বাংলাদেশে কায়েম করার জন্য আপ্রাণ লড়াই করে যাচ্ছেন। আমরা জানি যে 2001 থেকে 2006 যখন বিএনপি এবং জামাতের সরকার ছিল, সেই সময় সেনাবাহিনীতে অনেক সদস্য যারা আসলে জামাত শিবিরের লোক, অর্থাৎ জামাতের দ্বারা লালিত পালিত, এইরকম প্রচুর তরুণ সেই সময় বাংলাদেশ সেনাবাহিনীতে তারা নিয়োগ হয়েছে তাদের, এবং তারা বারে বারে, আজকে তারা কেউ লেফটেন্যান্ট কর্নেল, কেউ ব্রিগেডিয়ার, এরকম বড় বড় পদেও তারা আছেন যারা জামাতের নীতি আদর্শে বিশ্বাস করেন। শফিকুর রহমান হয়তো এইসব কারণেই আজকে বুক ফুলিয়ে বলছেন যে সেনাবাহিনী আর জামাতি ইসলামী এই দুটি হচ্ছে একমাত্র দেশপ্রেমিক শক্তি। এখন বাংলাদেশে আরো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় রাজনীতির চর্চায় এসছে। শফিকুর রহমানের এই বক্তব্যকে চ্যালেঞ্জ করে পাল্টা বক্তব্য তুলেছেন বিএনপির এক নেতা। তিনি পাল্টা জানতে চেয়েছেন যে জামাতি ইসলামী মুক্তিযুদ্ধের কোন সেক্টরে লড়াই করেছে। কোন সেক্টরে লড়াই করেনি। কিন্তু ইতিহাসের কি পরিহাস যে আজকে বিএনপির যে নেতাকে এই কথাটি বলতে হচ্ছে, সেই বিএনপিরই প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি কিন্তু জামাতি ইসলামীর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছিলেন, যে কারণে জামাতি ইসলামী আজকে এতদূর পর্যন্ত আসতে পেরেছে যে শফিকুর রহমান এত বড় স্পর্ধা ধরেন যে তিনি বলেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলির মধ্যে একমাত্র জামাতি ইসলামী হচ্ছে দেশপ্রেমিক শক্তি এবং দ্বিতীয় শক্তি হচ্ছে সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে 72-এর যে সংবিধান,
সেই সংবিধানের একটি অনুচ্ছেদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি বিষয় যুক্ত করেছিলেন যে ধর্মীয় রাজনীতি যারা করে, যে দলগুলো ধর্মভিত্তিক রাজনীতি যে দলগুলো করে, তারা কেউ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। তার ফলে জামাতি ইসলামী কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে পরেই সে দেশে নিষিদ্ধ হয়ে যায়। কি পরিহাস যে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিলেন জিয়াউর রহমান। তিনি জামাতি ইসলামীকে বাংলাদেশে অবাধে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। আজকে সেই জিয়াউর রহমানের দল বিএনপির সঙ্গে জামাতি ইসলামীর আদায় কাজকলায় সম্পর্ক, এবং বিএনপির নেতাকে প্রশ্ন তুলে বলতে হচ্ছে, শফিকুর রহমানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিতে হচ্ছে যে জামাতি ইসলামী তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন সেক্টরে লড়াই করেছে। 11টি সেক্টরের কোনো সেক্টরেই তাদের লড়াই করার কথা নয়, বরং তারা লড়াই করেছে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে, মুক্তির জন্য নয়। তারা লড়াই করেছে পাকিস্তানের হয়ে, পাকিস্তানের সেনাবাহিনীর হয়ে। ফলে পাকিস্তান সরকার তারা যদি মনে করে জামাতে ইসলামীকে বীর উত্তম কি বীর শ্রেষ্ঠ এরকম নানা ধরনের সামরিক অসামরিক তারা উপাধি দিতেই পারে, যে জামাতে ইসলামী সেই সব দিনে তাদের অনুকূল ভূমিকার জন্য। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধে জামাত ইসলামীর কোনো ভূমিকা আমাদের অন্তত জানা নেই। আমরা এপারে আছি বটে, আমরা বাংলাদেশের নাগরিক নই, আমরা ভারতীয় নাগরিক বটে, কিন্তু যে কথাটি উনি বলেছেন সেটা আসলে উপমহাদেশের ইতিহাসকে বদলে দেওয়ার একটা উদ্যোগ। তাই আমাদেরকেও বলতে হচ্ছে যে শফিকুর রহমান তিনি একটা বৃহৎ পরিকল্পনার অংশ হিসেবে কথাটি বলেছেন। কেন বলেছেন কথাটি আমার মতো করে আমি ব্যাখ্যা করি। সেটি হচ্ছে, আমরা সবাই জানি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব তারা একটি রাজনৈতিক দল গড়তে যাচ্ছে, এবং সেই দল এবছরেরই আর কয়েক মাসের মধ্যে বা কয়েক দিনের মধ্যেই হয়তো আত্মপ্রকাশ করবে, এবং সেই দলকে অনেকটা সময় দেওয়ার জন্যেই নির্বাচনের দিন তারিখ নিয়ে একটা গড়িমসি করা হচ্ছে। কারণ তারা দল গঠন করবে, তারপর সেই দল মানুষের কাছে যাবে। এবং আমার কাছে যা খবর এবং আমার যা উপলব্ধি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আমি যা মনে করি, সেটি হচ্ছে যে এই তরুণ সমাজের সঙ্গেই জামাতি ইসলামী তারা নির্বাচনী জোট করবে। তাদের এই মুহূর্তে বড় শত্রু হচ্ছে বিএনপি। আওয়ামী লীগ এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে খুব সক্রিয়ভাবে অন্তত প্রকাশ্যে ময়দানে নেই। যদিও আমি একথা জানি যে আওয়ামী লীগের যে সদস্য সমর্থক সেই বেস কিন্তু নষ্ট হয়ে যায়নি। নানান ঘটনাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সুযোগ পাওয়া মাত্র তারা কিন্তু সাহসিকতার সঙ্গে ময়দানে নামছে। যেমন গত পরশুদিন, অর্থাৎ 3-4 দিন আগে যে ঘটনাটি আমরা সবাই জানি, যে বাংলাদেশের আওয়ামী লীগের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ, যাদেরকে ইউনূস সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে, তারা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তাদের 77তম প্রতিষ্ঠা বার্ষিকী 4 জানুয়ারি খুব গুরুত্ব দিয়ে মর্যাদার সঙ্গে তারা পালন করেছে, এবং সেখানে তারা রক্তদান শিবিরের মতো উদ্যোগও তারা মানে সংগঠিত করেছে। মানুষের মধ্যে শীত বস্ত্র দান করা, ওষুধপত্র দান করা, এরকম নানান কর্মকাণ্ড তারা করেছে। এইটা একটা সমর্থক বেস না থাকলে এটা সম্ভব নয়। তার কারণ যেখানে ব্যাপক ধরপাকড় চলছে এবং আওয়ামীর উচ্চারণ করার আগেই পুলিশ গিয়ে গ্রেপ্তার করে আনছে, সেই পরিস্থিতিতে তারা কিন্তু ফাইট ব্যাক করছে। ফলে জামাতে ইসলামী জানে যে দুটো শক্তির বিরুদ্ধে তাদেরকে লড়াই করতে হবে, যে দুটো শক্তির মধ্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটা সম্পর্ক আছে। যদিও আওয়ামী লীগ বারে বারে এই মুক্তিযুদ্ধের কৃতিত্বটা নিজেদের বলে দাবি করেছে, কিন্তু এটা আমি বলবো যে এটাও তাদের একটা বড় বিভ্রান্তি, বড় ভুল। বিএনপি একটা রাজনৈতিক দল, এমন একটা দল যে দল একটা আসলে একটা মঞ্চের মতন, যেখানে অনেকেই আছেন। বিএনপিতে যেমন সফট কমিউনাল মেন্টালিটির নেতা আছেন, যারা মৃদু সাম্প্রদায়িক, অর্থাৎ একেবারে উগ্র সাম্প্রদায়িক নয় জামাতের মতন, তেমনি আবার সেখানে অসংখ্য মুক্তিযোদ্ধা আছেন, অসংখ্য প্রগতিশীল শক্তির মানুষ সেখানে আছেন, সকলেই সেখানে আছেন। ফলে তার যে কমিউনালিজম, সেটাকে বলা চলে সফট কমিউনালিজম বা নরম সাম্প্রদায়িকতা, যেটা জামাতের সঙ্গে তার একটা বিরাট ফারাক আছে। কিন্তু বিএনপি সে কিন্তু নিজেকে দেশপ্রেমিক শক্তি হিসেবে দাবি করার জায়গায় আছে। তার কারণ তার প্রতিষ্ঠাতা সভাপতি জিয়াউর রহমান, প্রয়াত রাষ্ট্রপতি, তিনি কিন্তু বাংলাদেশের একটি সেক্টর, যে 11টি সেক্টরে যুদ্ধ হয়েছিল তার একটি সেক্টরে তিনি ছিলেন
চিফ কমান্ডার, এবং একটা বিতর্কও আছে যে স্বাধীনতার ঘোষণা কে দিয়েছিলেন। কেউ বলেন শেখ মুজিবুর রহমান, কেউ বলেন জিয়াউর রহমান, কিন্তু সেই বিতর্ক পাশ কাটিয়েও জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানকে অস্বীকার করার কোনো উপায় নেই। ফলে বিএনপি সে কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা এবং মুক্তিযুদ্ধের যে কৃতিত্ব সেটা সে ধারণ করে। জামাতে ইসলামী জানে যে আজ কাল পরশু যেদিনই নির্বাচন হোক না কেন তার প্রধান প্রতিপক্ষ হবে হচ্ছে বিএনপি। ফলে বিএনপির হাতে যে শক্তিটা আছে রাজনৈতিকভাবে, সেটা হচ্ছে আওয়ামী লীগ ময়দানে না থাকলেও বিএনপি একটা মুক্তিযুদ্ধের মোটামুটি একটা অনুকূল দল, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার অবদান একেবারে নেই, এটা এটা এইভাবে মুছে ফেলা যাবে না তার কৃতিত্বকে। এমন একটা দলকে যখন মোকাবিলা করতে হবে তখন এই দেশপ্রেমের ট্যাবলেট গেলাতে হবে। তাই শফিকুর রহমান তিনি দাবি করছেন, অযৌক্তিক, হাস্যকর, অভাবনীয় যাই হোক না কেন মনে হলো হোক না কেন, তিনি কিন্তু খুব নির্লজ্জের মতো কথাটি বলেছেন, যে দলের স্বার্থে বলেছেন অবশ্যই, যে বাংলাদেশে দুটি মাত্র দেশপ্রেমিক শক্তি আছে, একটি জামাতে ইসলামী, আরেকটি হচ্ছে সেনাবাহিনী। আমি জানি না বাংলাদেশ সেনাবাহিনীর কর্তারা এই কথাটিকে কিভাবে নিচ্ছেন, কারণ তারা সবচেয়ে বড় সাক্ষী এখনো, যারা জানেন যে মুক্তিযুদ্ধে কি ভূমিকা ছিল জামাতে ইসলামীর। বাংলাদেশের জনগণ তো জানেনি। নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন।